বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থীরা, আলফাতুন্নেসা কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ইংলিশ ক্লাসে। আজকে পঞ্চম ক্লাস, আজকে আমার পঞ্চম ক্লাস। তো আমি যদিও এটা দ্বিতীয় পত্রে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস, কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুজনের জন্যই, দুই ক্লাসের জন্যই। সুতরাং তোমরা ডিভাইড করবো না যে এটা সেকেন্ড ইয়ার, সেকেন্ড পেপার মানে সেকেন্ড ইয়ার। তোমাদের এটা ভাবার কোনো কারণ নেই, কারণ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই একসাথেই পড়ানো হয়, সিলেবাসটা সেভাবেই তৈরি। আচ্ছা, ইতিপূর্বে তোমাদের সাথে অনেক কিছু আলোচনা হয়েছে। আজকে তোমাদের নতুন টপিক শুরু করতে যাচ্ছি টেন্স। টেন্স মানে তোমরা জানো, টেন্স শব্দের অর্থ হচ্ছে সময় বা কাল, কাল বা সময়। এটা ল্যাটিন শব্দ, টেম্পাস থেকে হয়েছে টেন্স। তো যাই হোক, টেন্স হচ্ছে সেই জিনিস, ইংরেজি সেন্টেন্স সঠিকভাবে লেখার জন্য টেন্সের কোনো বিকল্প নেই। টেন্স জানতেই হবে, শিখতেই হবে। শুধুমাত্র টেন্সটাকে সঠিকভাবে জানলে তুমি ইংরেজিতে কম জানলেও মনে হবে যে তুমি ইংরেজি জানো। শুধুমাত্র টেন্সটা যদি দখল তোমার ভালো থাকে। সব গ্রামারই ইম্পর্টেন্ট, কিন্তু টেন্সের গুরুত্ব ইংরেজিতে অনেক বেশি। তো দেখো, অ্যাকচুয়ালি টেন্স কাকে বলে? সময়, মনে রাখতে হবে, সময়, কোনো কাজ সংগঠিত হওয়ার সময়, কোনো কাজ সম্পন্ন হওয়ার সময় টেন্স বলা হয়। তো সময় হচ্ছে তিন প্রকার, কি কি? প্রেজেন্ট, পাস্ট, একটা ফিউচার। বর্তমান, অতীত আর ভবিষ্যৎ হচ্ছে সময়। তো প্রত্যেকটা, তার মানে টেন্স তিনটা, এবং প্রত্যেকটা টেন্স আবার চার প্রকার। প্রেজেন্ট টেন্স এটা চার প্রকার। খেয়াল করো, সবগুলোর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল হচ্ছে 12 প্রকার। টেন্স টোটাল 12 প্রকার। তো যাই হোক, আমরা সামনের দিকে আগে আগে খেয়াল রাখবা, সবসময় খেয়াল রাখবা গঠন প্রণালী, যেটা স্ট্রাকচার, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারটা মনে রাখার চেষ্টা করতে হবে। আর আদার্স জিনিসগুলো তো অবশ্যই আছে। সংজ্ঞাটা প্রেজেন্ট ইনডিফিনিট, কাকে বলা হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলা হয়? কোনো কাজ বর্তমান কালে হয় বা হয়ে থাকে বুঝায়। বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে বুঝালে তাকে বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে।
go to college. He goes to college. You go to college. দেখো আমি কলেজে যাই, সে কলেজে যায়, তুমি কলেজে যাও। তাহলে সাধারণত বর্তমানকালে হয় বা হয়েছিল বোঝাচ্ছে। সুতরাং হয় বা বর্তমানকালে হয় বা হয়ে থাকে। তাহলে সাধারণত বর্তমানকালে হয় বুঝছে। সুতরাং এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন কথা হচ্ছে কিছু একটা রুলস আছে, সেটা ভার্ব কারেকশনে গিয়ে তোমরা পাওয়া। সেটা হচ্ছে ইউনিভার্সাল রুলস একটা জিনিস। চিরন্তন শব্দ, সদা শব্দ, সবসময় শব্দ। কিছু ওয়ার্ড আছে, কিছু সেন্টেন্স আছে যেগুলো সবসময় শব্দ। সূর্য পূর্ব দিকে ওঠে, ইউনিভার্সাল রুল। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। একটু ভালো। আরেকটা জিনিস যেটা দেওয়া হয়নি, দেখো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানকালে হয় বা হয়ে থাকে বলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। স্ট্রাকচারটা কি এটা? যদি আমি স্ট্রাকচার লিখি, প্রথমে সাবজেক্ট হবে, প্রথমে সাবজেক্ট, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে স্ট্রাকচার। এবং এই যে সাবজেক্ট, এটা তো আগেও ক্লাসে সাবজেক্ট আর প্রেডিকেট কাকে বলা হয় চিনে দিছি। কোনো বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয়, যার সম্পর্কে কোনো কিছু বলা তাকে বলা হয় সাবজেক্ট, কর্তা। একটু খেয়াল করো সেন্টেন্সটা লিখেছি, হি ডাজ দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। খেয়াল করো কি লিখছি, আই ডু, ডু মনে করা, আমি কাজটি করি, আর সে কাজটি করে, এক্ষেত্রে ডাজ। দেখো ডু এর পরে ইএস বসানো আছে। তো একটু এটার একটা রুলস আছে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। এটা একটু একটা মনে রাখবা সব সময়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেক সময় দেখা যায় ভাগ কারেকশনে 5 নাম্বার আইটেমে থাকে যেটা, সেখানে এই 10টার মধ্যে কমপক্ষে 2টা 3টা খালি ভার্বের শেষে এস বা ইএস এই টাইপের প্রশ্নই থাকে, কিন্তু অনেক সহজ তো এই জন্য কেউ ওটাকে গুরুত্ব দেয় না, যার কারণে ভুল হয়। একটু খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এই জন্য কিন্তু আমি যখন সেন্টেন্স লিখেছিলাম আই ডু দ্য ওয়ার্ক বাট হি ডাজ দ্য ওয়ার্কস, ভার্বের শেষে এস বা ইএস যোগ আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছুটা হলো, এটা মনে হয় সবচেয়ে সহজ নাম্বার 1, কিন্তু আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে রাখাই কিন্তু অনেক টাফ। সহজ মনে করে একটু গুরুত্ব দেয় না, যার কারণে এটাতেই ভুল হয় এবং পরীক্ষার সময় এটা থেকে অনেকগুলো প্রশ্ন করা হয়। আমি একটা কথা বলছিলাম যে ইউনিভার্সাল ট্রুথ হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অভ্যাসগত সত্য আছে কিছু, অভ্যাসগত সত্য হলো
ইউনিভার্সাল ট্রুথ, ঐতিহাসিক সত্য আছে, সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর একটা নিয়ম আমি রুটিন বলে দিই তোমাদেরকে, ভার্ব কারেকশন যেটাকে রাইট ফর্ম অফ ভার্বস, সেখানে একটা নিয়ম আছে। কোনো বাক্যে যদি আমি সেটা উল্লেখ করে দিই এখানে, পরবর্তী সুবিধা হবে। Always, regularly, sometimes, often, usually, normally, every day, ইত্যাদি থাকে। তবে সেন্টেন্সটি কি হবে? প্রেজেন্ট এটা একটু মনে রাখবো, এটা মুখস্থ বিষয় একটু অবশ্যই। অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, ইউজুয়ালি, নর্মালি, এভরিডে, হ্যাঁ, এগুলো থাকলে সেটা হচ্ছে চুপ বুঝে বলে দেবো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট যে গঠন ছিল, হ্যাঁ, সেভাবে করতে হবে। তো যাই হোক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আর সময় দেবো না, চলে আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলে দেখো, কন্টিনিউয়াস মানে কি? চলমান। আর প্রেজেন্ট মানে বর্তমান। কোনো কাজ, আমি একটু সহজ করে দিয়েছি, কোনো কাজ বর্তমান কালে হচ্ছে বা চলছে বোঝায়। বর্তমান কালে হচ্ছে বা চলছে, রানিং থাকে, কন্টিনিউয়াস থাকে, বুঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কোনো কাজ বর্তমান কালে হচ্ছে বা চলছে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে চলমান। তো এটার স্ট্রাকচার যত যখন দেখবো আমরা তখন কি দেখবো? প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব বসাইতে হবে। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে না, কিন্তু এখন থেকে প্রত্যেকটা দিকে অক্সিলিয়ারি ভার্ব আছে। সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব বসাইতে হবে। সেটা কি? এন অথবা ইজ অথবা আর। একটু খেয়াল রাখো, আই এম ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলে এম, ইজ থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ, মানে সব জায়গায় আর, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। একটু খেয়াল করলে এগুলো মনে রাখা সম্ভব, একটু মিলে পড়লে মনে রাখা সম্ভব। দেখো, আমি লিখতেছি, তাহলে কি হবে? সাবজেক্ট আই, এম, রাইটিং, দেখো WRITE, এটা হচ্ছে ভার্ব। তো ভার্বের সাথে কি হবে? ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আই এম রাইটিং, আমি লিখতেছি। আমি খাচ্ছি, আই এম ইটিং, দেখো ইট আইএনজি লাগাই গেছে, ইটিং। তুমি পড়তেছো, মানে পড়া চলতেছে, ইউ আর রিডিং, আর ইউ সেকেন্ড পার্সন, আর রিডিং। সে পড়তেছে, হি ইজ রিডিং। ওকে, তাহলে অন্তত অক্সিলিয়ারি ভার্বটা বসানো শিখছি বলে আমার বিশ্বাস। একটু খেয়াল করে সাবধানের সাথে ব্যবহার করলে এগুলো তোমরা করতে পারো। সবচেয়ে সহজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
এরপরে যদি একটু খেয়াল করো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অনেকে খুব কঠিন মনে করে প্রেজেন্ট পারফেক্ট বা কি জানি কিচ্ছু না, সবচেয়ে সহজ। সংজ্ঞাটা মনে রাখতে পারলে হয়ে যাবে। দেখো সংজ্ঞাটা কি হইতে পারে। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখন বর্তমান আছে। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, বুঝালে তাকে কি বলা হয়? প্রেজেন্ট পারফেক্ট বলা হয়। এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে। যদি বলা হয় বৃষ্টি হয়েছে, তার মানে কি? বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি এখনো আছে, বৃষ্টি শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কিন্তু তার ফল যেটা পানি, হ্যাঁ পানিটা এখনো আছে, মাঠ ভিজা আছে। তাহলে বৃষ্টি হয়েছে যদি বলি ইট হ্যাজ রেইনড, বৃষ্টি হয়েছে। আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি। হ্যাঁ ভাত আমি খেয়েছি, একটু আগে ভাত খেয়েছি, ভাত খাওয়ার কাজ শেষ কিন্তু আমার পেটের মধ্যে এখনো সেই ভাত আছে, আমি ভাত খেয়েছি। তো এই টাইপের কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখন বর্তমান আছে, বুঝাতে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন কথা হচ্ছে এর স্ট্রাকচারটা কি? এর স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, হ্যাভ অথবা হ্যাজ, অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ। সব জায়গায় হ্যাভ বসে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে। একটু মনে রাখতে হবে থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ, বাকি সব জায়গায় হ্যাভ বসে। প্লাস ভার্ব থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব প্লাস শুধু ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো আমি একটু বলে রাখি এখানে, বারবার এই 3 নম্বর ফর্ম, 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, তারপর প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু না জানলে টেন্স কঠিন মনে হবে, অনেক কঠিন। তো টেন্স পড়ার আগে যেটা উচিত, সবার উচিত, সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, যেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। ভার্বের 3টা ফর্ম আছে না, মূল ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল। এই যে 3টা ফর্ম আছে, এই 3টা ফর্ম সম্পর্কে যদি ক্লিয়ার আইডিয়া না থাকে তাহলে আমি স্ট্রাকচার জানতেছি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু আমি ব্যবহার করতে পারবো না। ভার্ব চিনি বাট ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল আমি জানি না, তাহলে আমি নিয়ম জেনে কি করব? তো রুলসে কোনো কাজ হয় না। হ্যাঁ এটা মুখস্থের কোনো বিষয় না, এটা ইজিলি নিতে হবে। হ্যাঁ তোমাদের এটা একদম সহজভাবে নিতে হবে, সিস্টেমেটিক্যালি যেতে হবে। টেন্স পড়ার আগে আমার উপদেশ থাকবে, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, কনজুগেশন অফ ভার্বস ক্লাস 6, 7, 8, 9, 10, তোমরা এখন 12 পড়ো, 11 পড়ো, তোমাদের এটা বলে দেওয়ার দরকার নেই। হ্যাঁ ক্লাস 5 থেকে 4 থেকে আমরা যখন পড়ছি, ক্লাস 4, 5-এই আমরা কনজুগেশন অফ ভার্বস মূলত আমাদের কন্ট্রোলে চলে আসছে। কিন্তু দুঃখের বিষয় তোমরা এগুলা গুরুত্বের সাথে দেখো না, যার কারণে তোমরা ইংলিশকে ভয় পাও। ইংলিশ ভয় পাওয়ার বিষয় না, এটা সহজ বিষয়, এটা মজার বিষয়, এটা মজা করে করতে হবে। তো উদাহরণ তো আগে দিয়ে দিছি, হ্যাঁ জিনিস খুব বেশি কঠিন না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেষ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো কাজ পূর্বে শুরু হয়েছে, হ্যাঁ এখনো চলছে। আমি যদি এটা সংজ্ঞা দিই তাহলে তুমি এরকম দিতে পারো, কোনো বর্তমানে কোনো কাজ, অবশ্যই সেটা বর্তমান, হ্যাঁ অবশ্যই বর্তমানকালে কোনো
কাজ দীর্ঘক্ষণ ধরে, কথাটা যদি যুক্ত করে দিই, দীর্ঘক্ষণ ধরে হচ্ছে বা চলছে। বর্তমানে চলতেছে ঠিক আছে, কিন্তু এটা দীর্ঘক্ষণ ধরে, কাজটা আগে শুরু হয়েছে এখনো চলতেছে। দীর্ঘক্ষণ ধরে হচ্ছে বা চলছে বুঝলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটু খেয়াল করো, দীর্ঘক্ষণ ধরে আমি এক কথায় মেনে নিচ্ছি এখানে। দীর্ঘক্ষণ মানে কাজটা পূর্বে শুরু হয়েছে, বর্তমানে চলতেছে, অনেক আগে শুরু হয়েছে কাজটা এবং সেটা বর্তমানেও চলতেছে। আর তা নাহলে কিন্তু আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে বলা ফেলার সম্ভাবনা আছে। দীর্ঘক্ষণ কথাটা এই জন্য যুক্ত করে দেবো। দীর্ঘক্ষণ ধরে হচ্ছে বা চলছে বোঝালে তাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে একটা মজার বিষয় হচ্ছে সিন্স আর ফরের একটা ব্যবহার আছে। হ্যাঁ, আমি একটু স্ট্রাকচারে যাই। প্রথমে সাবজেক্ট বলি, প্রথমে এটা হচ্ছে স্ট্রাকচার। প্রথমে সাবজেক্ট প্লাস দেখো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আমি বলে দিচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, হ্যাজ বিন বসে, বাকি সব জায়গায় হ্যাভ বিন। আই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, হ্যাঁ, বাট হি হ্যাজ বিন, রহিম হ্যাজ বিন, করিম হ্যাজ বিন। তো যাই হোক, তো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখো কন্টিনিউয়াস যেই টেন্সের নামের সাথে কন্টিনিউয়াস আছে সেই টেন্সের ভার্বের সাথেও আইএনজি আছে। একটু খেয়াল রাখবো, কন্টিনিউয়াস নামের সাথে কন্টিনিউয়াস থাকা মানে ভার্বের সাথেও আইএনজি থাকবে। একটু সহজ করে দিলাম। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখো মূল ভার্বের সাথে আইএনজি ছিল, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও দেখো মূল ভার্বের সাথে আইএনজি আছে, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যাই হোক, এখন কথা হচ্ছে আমার এখানে একটা বিষয় সিন্স আর ফর। আমরা জানি পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময় বোঝালে সেখানে আমি সিন্স ব্যবহার করি, আর পিরিয়ড অফ টাইম দীর্ঘক্ষণ বলছি না। একটু আমি জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। হ্যাঁ, সে গত 7 দিন ধরে জ্বরে ভুগছে। দেখো গত 7 দিন ধরে মানে এটা অবশ্যই একটা দীর্ঘ সময় ধরে হচ্ছে বা চলছে। সুতরাং এটাকে আমরা বাংলা বলতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কথা হচ্ছে এখানে কিন্তু সিন্স ব্যবহার করবো না ফর ব্যবহার করবো। যদিও আমি ওই রুলসটা ভুল মুখে বলছি, লিখে দিইনি। সেটা হচ্ছে কি, দীর্ঘক্ষণ ধরে হচ্ছে বা চলছে বোঝালে সেটা দীর্ঘক্ষণ বোঝাতে সেটা যদি পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময় বোঝালে সেটা হচ্ছে সেক্ষেত্রে সিন্স হবে। আর পিরিয়ড অফ টাইম ব্যাপক সময়, তার মানে অনির্দিষ্ট সময় যখন বোঝে। ব্যাপক বলতে আমরা পিরিয়ড বলতে বোঝাই অনির্দিষ্ট, যখন অনির্দিষ্ট সময় বোঝায় তখন সেটা হচ্ছে ফর। সে গত 7 দিন ধরে জ্বরে ভুগতেছে। 7 দিন, কোন 7 দিন এখানে কিন্তু ক্লিয়ার করা নাই। এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। এটা হচ্ছে কি পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম করলে কি হবে? সিন্স, নাকি সিন্স হবে। তাহলে সে গত 7 দিন ধরে জ্বরে ভুগছে, আমি কিন্তু স্ট্রাকচার দিয়ে দিছি, তাহলে এটাকে ট্রান্সলেট করা আমার পক্ষে অসম্ভব কিছু না। সে তাহলে হি কি হবে? হ্যাভ বিন হবে না হ্যাজ বিন হবে? হ্যাজ বিন। দেখো ভোগা ইংলিশটা কি সাফার, তাহলে কি হবে? সাফারে। কিসে ভুগতেছে? হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, জ্বরে ভুগতেছে। এইবার আসো সিন্স আর ফরের বিষয়ে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। কেন আমি ফর করলাম? কারণ এটা অনির্দিষ্ট সময়, 7 দিন। কয় তারিখ থেকে কয় তারিখ এর উল্লেখ নেই। হ্যাঁ, কিবার থেকে কিবার সেটাও উল্লেখ নেই। ঠিক একই জিনিস দেখো সে গত সোমবার থেকে জ্বরে ভুগছে। একটু জিনিস খেয়াল করো, আগে ছিল গত 7 দিন ধরে, এখন কবে থেকে কবে তারিখ উল্লেখ নাই, সেখানে কোনো বার উল্লেখ নাই। কিন্তু এখন দেখো সে গত সোমবার থেকে জ্বরে ভুগছে, এই দিনটাকে নির্দিষ্ট করে দিচ্ছে। তার মানে এটা কি? এটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম, বুঝছে না?
সোমবার, এটা পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট সময়, সুতরাং কী হবে এখানে সিন্স ব্যবহার হবে। তাহলে ঠিক একইভাবে আমি দেখি হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স। কেন সিন্স? এটা পয়েন্ট অফ টাইম, সেই জন্য সিন্স। পয়েন্ট অফ টাইম হলে সিন্স হবে, তাই তো? আর পিরিয়ড অফ টাইম হলে ফর। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। এইবার আসো সিন্স গত, গত সোমবার থেকে, তাহলে সিন্স লাস্ট স্যাটারডে সানডে মানডে, অথবা মানডে লাস্ট। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট মানডে। ওকে, আসলে তো সময় সংক্ষেপ, অন্যান্য স্যারও আরও ক্লাস নেবে। নেক্সট যে পাস্ট এবং ফিউচার, সেগুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা হবে। আর তোমাদের প্রতি একটু আমার অভিযোগ আছে, সেটা হচ্ছে ক্লাস তুমি একা দেখলে হবে না। তোমরা 500-700 স্টুডেন্ট, তুমি একা দেখো আর বাকি কেউ দেখতে পারবে না। তোমাদের উচিত যেই দেখো সেটাকে শেয়ার করতে পারো, এখানে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারো। আর নেক্সট ভিডিও দেখার জন্য, যখনই পোস্ট হবে সাথে সাথে দেখার জন্য তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। সাবস্ক্রাইব করলে তোমরা সাথে সাথে যখন আপলোড দেবো তোমাদের নোটিফিকেশন চলে যাবে। আর করোনার সময় স্বাস্থ্যবিধি মেনে সবসময় চলবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে পিতামাতা বা যারা মুরব্বী আছে তাদের কথা মেনে চলবা। এতক্ষণ ক্লাস থাকার জন্য ধন্যবাদ।